হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি হোয়াট দ্য পিচে। যারা সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি প্লিজ ডু সাবস্ক্রাইব। আরো একবার চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। আমি প্রান্তর এবং কথার টপিকটা কথার বিষয়টা হচ্ছে বেসিক্যালি এই যে পাকিস্তানের ওর সাথে ওডিআই সিরিজটা শেষ হয়েছে। আমাদের এই ওডিআই সিরিজের পরেও কিন্তু দম ফেলার ফুরসত নেই বাংলাদেশের ক্রিকেটারদের, কারণ এপ্রিল মাসে শুরু হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে ওডিআই এবং টি-20 সিরিজ। সাদা বলের ক্রিকেটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল আগামী 13 এপ্রিল কিন্তু বাংলাদেশে চলে আসবে। অনেকেই বলতে পারেন যে এত আগে কেন ওই সিরিজের সবকিছু নিয়ে আলোচনা করা হচ্ছে না। সবকিছু নিয়ে না, বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করব কিছু অপরিচিত এবং কিছু পরিচিত ফ্যাক্টস। সেগুলো কি? অপরিচিত ফ্যাক্টসে যদি আমি আসি, সেই কথায় যাবার আগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে যে এই সিরিজের ম্যাচগুলো কোথায় হচ্ছে। প্রথম দুটো ওডিআই হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে, ডেফিনেটলি হোম অফ ক্রিকেটে, এবং তারপরের ওডিআইটা খেলতে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। এবং অপরিচিত ফ্যাক্টরটা কিন্তু চট্টগ্রামের সাথেই এবার লেগে গেছে। কেন? কারণ এই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু নিউজিল্যান্ড দল এখনো সেই 2000 আই গেস 2008 সালের পরে ইয়েস আর কোনো সিরিজের কোনো ম্যাচই সেখানে খেলেনি, এক্সেপ্ট 2014 সালের টি-20 বিশ্বকাপের 3টা ম্যাচ ছাড়া। সো বুঝতেই পারছেন যে সেই নিউজিল্যান্ড দলে যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু এই মুহূর্তে নিউজিল্যান্ড দলে আর খেলছেন না, ফর শিওর। বিকজ 2008 সালে যেই দলটার কথা বলা হচ্ছে সেই দলে ডেফিনেটলি ব্র্যান্ডন ম্যাককালাম ছিলেন, তারপরে সেখানে কায়েল মিলস ছিলেন, শেইন বন্ডো তার ওই শেষ দিকেই চলে এসেছিলেন ক্যারিয়ারের, তিনিও ছিলেন। সো নিউজিল্যান্ডের ওই দলটার সাথে ডেফিনেটলি এই দলের কোনো মিল থাকবে না। এবং নিউজিল্যান্ড সেই 2008 সালে যেই ওডিআইটা খেলেছিল, একটা ওডিআই, সেখানে তারা 250-এর কাছাকাছি একটা স্কোর করে। বাংলাদেশ সেখানে পরে ব্যাটিং করে সেই রানটাও করতে পারে না, ইনফ্যাক্ট 200ই করতে পারে না তারা পুরো 50 ওভারে 8টা উইকেট হারিয়ে খেলার পরেও। সো এই যে 2008 সালের পরে দীর্ঘ আই গেস 18 বছর পরে নিউজিল্যান্ড দল এই চট্টগ্রামের ভেন্যুতে ওডিআই খেলতে নামছে। এই যে বললাম যে ওডিআই, কারণ টি-20 তারা টি-20 বিশ্বকাপেও খেলেছে এই স্টেডিয়ামটাতে। তখন নাম ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যেটা কিছুদিন একটা বছর আগে পরিবর্তন করা হয়েছে নামটা। সো সেই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের খেলার অভিজ্ঞতা আছে। তারও আগে যদি আমি বলি যে অপরিচিত কেন, আরেকটা অর্থে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ, স্পেশালি ওডিআই সিরিজ জিততে কেমন লাগে সেটা কিন্তু নিউজিল্যান্ডের কাছে অনেকটাই অপরিচিত। কারণ 2010-11 এবং 2013-14 দুটো ওডিআই সিরিজ নিউজিল্যান্ড যে লাস্ট খেলে গিয়েছিল বাংলাদেশ থেকে, সেই সিরিজে কিন্তু ধবল ধোলাই হয়েছিল। ইয়েস, হোয়াইট ওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড দল 2010-11-তে। সেখানে তারা 5 ম্যাচের ওডিআই সিরিজ 4-0-তে হেরে যায়। সেখানেও কোনো ম্যাচ কিন্তু তারা চট্টগ্রামে খেলেনি, সবগুলো ম্যাচই মিরপুরে হয়। এবং 13-14-তে 3 ম্যাচ সিরিজ তারা 3-0-তেই হেরে যায়, যার লাস্ট ম্যাচটা হয়েছিল ফতুল্লাতে। সো এই কন্ডিশনে তাদের ওডিআই সিরিজ খেলাটা একটু অপরিচিতই বলা যায়। সেক্ষেত্রে পরিচিত বলছি কেন, আরেকটা ফ্যাক্টর পরিচিত বলছি কারণ এই নিউজিল্যান্ড দলটা কিন্তু আমাদের বেশ পরিচিত। আমরা তাদেরকে শেষমেশ ফেস করেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওডিআই সিরিজের কথা আমি বলছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেখানে পাকিস্তানে মুখোমুখি হয়েছিলাম নিউজিল্যান্ডের, সেই ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম আই গেস 5 বা 4 উইকেটে। খুব একটা ভালো টার্গেট আমরা সেট করতে পারিনি নিউজিল্যান্ডের সামনে। এবং নিউজিল্যান্ড দলে ওই ম্যাচ থেকেও কয়েকজন পরিবর্তন হয়ে এসেছে এবং নিউজিল্যান্ডকে বেশ পরিচিত বলতে হচ্ছে। এই যে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় খেলে থাকি, তার চাইতেও বড় কথা হচ্ছে নিউজিল্যান্ডের পরিচিত ফর্মটা। 2023 বিশ্বকাপের পর থেকে নিউজিল্যান্ড যে 6টা ওডিআই সিরিজ খেলেছে, বাইলেটারাল ওডিআই সিরিজ, তার মধ্যে 5টাই তারা জয়লাভ করেছে। শুধুমাত্র শ্রীলঙ্কায় গিয়ে তারা যে ওডিআই সিরিজটা খেলেছিল সেই শ্রীলঙ্কার সাথে তারা হেরেছে। বাদ বাকি যারা এসেছে, সেখানে অস্ট্রেলিয়া আছে, শ্রীলঙ্কাও আছে, উইন্ডিজ আছে সেখানে। সো এই বড় বড় দলের বিপক্ষে কিন্তু নিউজিল্যান্ড জয় পেয়ে একটা জয়ের ধারায় আছে। এবং শেষ ওডিআই সিরিজটাও এই নিউজিল্যান্ড কিন্তু ভারতের মাটিতে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছে। সো এই নিউজিল্যান্ডের এই খুনে ফর্মটা ওডিআইতে আমাদের অবশ্যই পরিচিত একটা ফর্ম। ডেফিনেটলি নিউজিল্যান্ড বরাবরই ভালো দল, টি-20 বিশ্বকাপের তারা ফাইনালেও খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও তারা খেলেছিল। তো সবকিছু মিলিয়ে এই নিউজিল্যান্ডের বিপক্ষে রণকৌশল কেমন হতে পারে সেটা কিন্তু বাংলাদেশেরও একটা মাথা ব্যথার জায়গা আছে। মিরপুরের উইকেটে কিউইরা এসে এবার দেখবে একটা অপরিচিত অবস্থা, যে এই ট্রু উইকেটটা কোত্থেকে বানিয়ে ফেললো বাংলাদেশ।
সো এই ট্রু উইকেটে খেলার অভিজ্ঞতাটা কিন্তু মিরপুরেও হবে এবং সেটাও একটু অপরিচিত হলেও ঠেকবে মিথ স্যান্টনারের দলের সামনে। সো এই ট্রু উইকেটে খেলার পরে যখন তারা চট্টগ্রামে যাবে তখন সেখানেও কিন্তু ভালো বাউন্সি স্পোর্টিং উইকেট তারা পাবে নিঃসন্দেহে, বিকজ চট্টগ্রামে যদিও শেষ ওডিআই সিরিজ হয়েছিল 2024 সালে, সো শেষ একটা বছরে বাংলাদেশ ওডিআই সিরিজ একদমই খেলেনি, ওডিআই ম্যাচও খেলেনি চট্টগ্রামে এই সাগরিকায়। সো 2024 সালে কিন্তু শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল সেই সিরিজেও পরে ব্যাটিং করা দল সবগুলো ম্যাচে জেতে। সো টস উইল বি আ ভাইটাল ফ্যাক্টর ইন দিস চট্টগ্রাম ভেনিউ ডেফিনেটলি। সো এই জায়গাটাতেই বাংলাদেশ একটু চিন্তা করতে পারে। নিউজিল্যান্ডের জন্য এই কন্ডিশনটা আবার একটু পরিচিত, কেননা তারা ভারতের মাটিতে যে 2-1 ব্যবধানে সিরিজটা জয়লাভ করেছে। ভারতে আমরা দেখতাম আগে স্পিনাররা বেশি ছড়ি ঘোরাতো, কিন্তু সারপ্রাইজিংলি শেষ সিরিজটা এখানে কিন্তু নিউজিল্যান্ড দলের পেসাররা এবং মিডিয়াম পেসাররা রাজত্ব করেছেন সেখানে। জ্যাক পোক্স সেখানে তার নাম কথা বলতেই হয়, কাইল জেমিসন তো আছেনই, তিনি এক ম্যাচে 4টা উইকেটও নিয়েছেন। বাট সেখান থেকে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর বা সারপ্রাইজিং একজন পারফর্মারও যুক্ত হয়েছেন সেখানে, ক্রিস্টিয়ান ক্লার্ক নামে একজন ফাস্ট মিডিয়াম বোলার। তিনি কিন্তু ভারতকে বেশ ঘাবড়ে দিয়েছেন বলা যায়। দুর্দান্ত বোলিং করেছেন, 3 ম্যাচে 7 উইকেট নিয়ে সেই সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারীও কিন্তু ছিলেন এই ক্রিস্টিয়ান ক্লার্ক। সো তাকে নিয়েও কিন্তু বাংলাদেশের ভাবতে হবে। সো এই 3জন পেসার তো ডেফিনেটলি এই সিরিজেও থাকবেন বলে মনে হয়। জ্যাকব ডাফির কথাও শোনা যাচ্ছে, ডাফিও থাকতে পারে। এবং ড্যারেল মিচেলের মিডিয়াম পেসও কিন্তু ভারতের মাটিতে বেশ কাজে লেগেছিল। সো বাংলাদেশে মোটামুটি ঠিক একই কন্ডিশন নিউজিল্যান্ড কিন্তু পেতে যাচ্ছে সেক্ষেত্রে। এবং আপনি যদি চট্টগ্রামের ওভারঅল একটা হিস্ট্রি দেখেন, এখানে স্পিনারদের উইকেট বেশি নিঃসন্দেহে ওভারঅল হিস্ট্রিতে, কিন্তু আপনি যদি 2 থেকে 3 বছরের পরিসংখ্যান ঘাটান সেখানে আপনি অবশ্যই খুঁজে পাবেন যে পেসারদের 19টা উইকেটের বিপরীতে স্পিনাররা কিন্তু পেয়েছে 12টা উইকেট। সো বোঝাই যাচ্ছে যে পেসাররা বা মিডিয়াম পেসাররা কিন্তু চট্টগ্রামের এই উইকেটে বেশ একটা কম্পিটিটিভ এজ পেয়ে থাকেন। সো এক্ষেত্রেই প্রশ্নটা চলে আসে, বাংলাদেশ 4জন সিমান নিয়ে তো ডেফিনেটলি নামবে এই সিরিজে নিঃসন্দেহে, এবং একাদশে আপনি 3জন পেসারই দেখতে যাবেন। সেটা এখন 2জন ফ্রন্টলাইন পেসার এবং একজন পেস অলরাউন্ডার হতে পারেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়ে যায় সেক্ষেত্রে। এবং এই পেস অলরাউন্ডারের কথা আমি বলছি যার নামটা খুবই পরিচিত, মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি শেষ ওডিআই খেলেছেন অবশ্য অনেক আগে, 5 বছর আগে 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে তিনি আই গেস 3টা উইকেট পেয়েছিলেন এবং ব্যাট করতে হয়নি তাকে অবশ্য, বাট অনেক খরুচে ছিলেন সেই ম্যাচটাতে, প্রায় 9-এর উপরে, ইভেন 10-এর কাছাকাছি তিনি রান রেটে বোলিংটা করে 3 উইকেট নিয়েছিলেন। সো জিম্বাবুয়ের বিপক্ষে ওই পারফরমেন্সের পরেই কিন্তু ওডিআই সেট থেকে মোহাম্মদ সাইফুদ্দিন বাদ পড়ে যান। কেন আমি সাইফুদ্দিনের কথাটা এই সিরিজে বললাম, বিকজ দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখে 2027 বিশ্বকাপের আপনি অবশ্যই চাইবেন একজন পেস বোলিং অলরাউন্ডার আপনার দলে থাকুক। এবং এই কন্ডিশনটা চট্টগ্রাম এবং মিরপুরের এই যে ট্রু উইকেট বলি কিংবা চট্টগ্রামের যেই পেস ফ্রেন্ডলি উইকেটটা বলি আমরা বা স্পোর্টিং উইকেটটা বলি, এই উইকেটে কাজে লাগানোর জন্য কিন্তু আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার খুব প্রয়োজন। যেহেতু আমাদের হাতে আর কোনো অপশন নাই, আমরা মোহাম্মদ সাইফুদ্দিনকে স্কোয়াডে রাখতেই পারি। সেক্ষেত্রে আপনার তাকে পরীক্ষা করাও হয়ে গেল এবং একটা সেট তৈরি করা হয়ে গেল এই নিউজিল্যান্ডকে পরাজিত করতে কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাটলিস্ট কম্পিটিটিভ এজ পেতে সেখানে। সো আপনাদের কি মনে হয় সাইফুদ্দিনকে কি রাখা উচিত কিনা? আমি গত ভিডিওতে রকিবুল হাসানের কথা বলেছিলাম এবং রকিবুলকে যদি রাখা হয় খুব সম্ভবত আমরা এখানে রিশাদকে একটা বিশ্রাম দিতে পারি ওডিআই সেট থেকে পারি, কারণ রিশাদ পিএসএল খেলতে যেতে পারেন সেক্ষেত্রে। যদিও বিসিবি বলেছে যে ওডিআই স্কোয়াডের আশেপাশে থাকা সবাইকে এই ওডিআই সিরিজ খেলাটা বাধ্যতামূলক, এনওসি খুব সম্ভবত দেওয়া হবে না পিএসএল খেলতে, বাট টি20 সিরিজকে সামনে রেখে তারা অনেককেই এনওসি দেবেন যারা কিনা পিএসএল খেলতে যাবেন। সো আই থিঙ্ক রিশাদ যদি না থাকেন এই সিরিজে, আই গেস সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া যায় একটা, রাকিবুলের পাশাপাশি সেখানে মিরাজ তো থাকবেই আরেকজন স্পিন। সো সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড সিরিজটা আমাদের জন্য কিন্তু একটা অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে যে আমরা কিভাবে এই ট্রু উইকেটের কন্ডিশনে আমাদের স্কোয়াডটা সাজাতে পারি এবং সেখান থেকে বেস্ট একাদশ বের করতে পারি। সো নিউজিল্যান্ডের জন্য অপরিচিত কন্ডিশন থাকলে 2008 সালের পরে 18 বছর পরে তারা এই চট্টগ্রামে সিরিজ খেলতে আসলেও তারা তাদের ফর্মটা কিন্তু তাদের খুনে ফর্মটা কিন্তু আমাদের খুব পরিচিত। সো এরকম নিউজিল্যান্ডকে আমরা পাকিস্তানের মতো খুব সহজে যে হারিয়ে দেব এটাও বলা যায় না। আমরা যতই শেষ মুখোমুখি হওয়া সিরিজে
তাদেরকে হোয়াইট ওয়াশ করে থাকি না কেন, সেটাও কিন্তু আজ থেকে প্রায় 12 বছর আগের, অর্থাৎ এক যুগ আগের কথা। সো উই হ্যাভ টু প্লে আওয়ার টপ মোস্ট ক্রিকেট ভার্সেস নিউজিল্যান্ড। সো আপনারাও জানাতে পারেন আপনারা সাইফুদ্দিনকে আবারও 5 বছর পরে ওডিআই সেট আপে এই সিরিজকে সামনে রেখে অ্যাটলিস্ট ব্যাক করাতে চান কিনা। কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের, এবং সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না।